বাসর রাতে এতটা লজ্জাবোধ হয় কোনো মেয়ে পায়নি, একমাত্র আমি ছাড়া। ইস, কি লজ্জাটাই না পেলাম। সব দোষ আমার বর মিস্টার আসিফের, 1 নম্বরের বদসাত। ইস, লজ্জায় আমার যাই অবস্থা। এই তো অল্প কিছুক্ষণ আগে বসেছিলাম বাসর ঘরে বউ সেজে, লম্বা ঘুমটা টেনে, বুকে হাজারো জল্পনা কল্পনা। কেমন হবে আমার বর, এসেই কি তার পুরুষত্ব ফেলবে? যদি তাই হয় তাহলে আমি শেষ। না, তাহলে আমার ইচ্ছেগুলো নিমিষে কাঁচা ভাঙা হয়ে যাবে, স্বপ্নগুলো ঠিকানা বিহীন হয়ে যাবে, এতদিনের চাওয়াগুলো নিমিষে হারিয়ে যাবে। এই রাতটা নিয়ে কত অগণিত স্বপ্ন আছে। এই রাতটার জন্য জীবনে প্রেম করিনি, তবে প্রপোজ পেয়েছি অনেক, তবুও রাজি হইনি। তবে কাউকে ভালো লাগেনি এটা বলা ভুল হবে। জানি না সেটা ভালোবাসা কিনা, তবে ভালো লাগা তো বটেই। যখন আমি ইন্টার 2য় বর্ষে পড়ি রাজশাহীতে, গিয়েছিলাম মামাতো কাজিনের বিয়েতে। বিয়ের আনন্দে মাতোহারা হয়ে গিয়েছিলাম। তবে হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে আমায় সকলের সামনে প্রপোজ করে বসে। ছেলেটা নীল রঙের পাঞ্জাবি পরা ছিল, মুখে রুমাল বাঁধা ছিল, তাই মুখটা দেখতে পারিনি, শুধু চোখ জোড়া পাতে। তবে ওই চোখ জোড়ায় অনেক মায়া ছিল, সেই মায়ায় আমি আসক্ত হয়ে যাচ্ছিলাম। হঠাৎই ছেলেটা উধাও হয়ে গেল চোখের আড়ালে। বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। ক্ষণিক সময়ের মধ্যে সেদিন ভীষণ লজ্জা পেয়েছিলাম, তাই তো তাড়াহুড়া করে রুমে চলে যাই। ইস, কি লজ্জাটাই না দিয়েছিল ছেলেটা। এভাবে কেউ এত মানুষের সামনে প্রপোজ করে? তবে অবাক করার বিষয় হলো, হঠাৎ ছেলেটা কোথায় উধাও হয়ে গেল। এক রঙা ভালোবাসা মনের মাঝে ছিটে দিয়ে বিয়ে বাড়ির আর কোথাও ছেলেটাকে খুঁজে পায়নি। যদিও প্রকাশ্যে খুঁজিনি, চোখ জোড়া দিয়ে অঝোর ধারাই খুঁজে থাকে, তবে দেখা আর মেলেনি। মনে এক রঙা কল্পনা এঁকে দিয়ে হারিয়ে গেছে, আর কাউকে ভালোবাসা হয়ে ওঠেনি। এরপর কেটে গেল গোটা 2টা বছর। ভার্সিটি আর হোস্টেল এভাবেই দিব্যি চলছিল দিনগুলো। হঠাৎ কি এমন হলো যেন বাবা মার বোঝা হয়ে গেলাম। এই তো কয়েকদিন আগে কি যেন জরুরি প্রয়োজনে বাসায় আসতে বলল। আমিও নির্দ্বিধায় চলে এলাম হোস্টেল থেকে। কিন্তু বাসায় এসে ঘটল বিপত্তি। শুনলাম আমায় নাকি ছেলেপক্ষ দেখতে আসবে। ইচ্ছে করছিল এমনটা না হতে। বাবাকে চোখের ইশারায় বুঝিয়েছি আমি এসবের জন্য এখন প্রস্তুত না, কিন্তু লাভ হয়নি। কারণ বাবা হচ্ছে মাকে ভয় পায়, মার উপরে একটা কথাও বলে না। আর আমিও মার সামনে মুখ খুলে বলতে পারিনি, কারণ মাকে আমি ভীষণ ভয় পাই। আর এই ভয় পাওয়াটা আজ আমার কাল হয়ে দাঁড়ালো। ছেলেপক্ষ দেখতে এলো আর বিয়েও পাক্কা করে ফেললো। তবে অবাক করার বিষয় হলো, ছেলে আমি দেখিনি, আর উনিও দেখতে আসেনি আমায়, বা কোথাও দেখা করার সুযোগও আমায় দেয়নি মা আমায়, যদি কোনো গন্ডগোল লাগাই তাই। তবে ভাবতেই হাসি পায়, এরকম বোকা বর হয় যে কিনা বউ না দেখে সোজা বিয়ের পিড়িতে বসতে এলো। আমি না হয় মার ভয়ে কিছুই করতে পারিনি, আর উনি বউ যদি কালো হতো, ইস বেচারা কি ছ্যাঁকাটাই না খেত। তবে আমি কিন্তু মোটেও কালো না। একটা মেয়েকে পারফেক্ট হওয়ার মতো চা লাগে, তার কোনো কমতি আমার মাঝে কমতি নেই। যথেষ্ট সুন্দরী রয়েছি, আগেই বলেছি, অনেক ছেলের ক্রাশ ছিলাম। এইরকম আরো হাজারো কল্পনায় মগ্ন ছিলাম। হঠাৎ দরজায় ঠেলে কেউ ধুরমুড়িয়ে রুমে প্রবেশ করলো। হালকা চমকিয়ে উঠলাম। ঘুমটার আবছার মধ্যে হালকা দেখা গেল সারোয়ারি পরা কেউ একজন বলতে আমার বর মিস্টার আসিফ হবে হয়তো। তবে এরকম ধুরমুড়িয়ে ঢোকার কি হলো? হঠাৎ একটা কথা শুনে বেশ চমকে উঠলাম। কি ব্যাপার, তুমি এখনো খোলোনি? তুমি রেডি তো? কি বলে এই ছেলে? ও আল্লাহ, তাহলে কি আমার ভাবনাই সত্যি? এসেই কি তার পুরুষত্ব ফেলাতে চায়? তাহলে তো আমি শেষ। এরকম মন বিরোধী ভাবনা ভাবছি আমি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, গল্পের নায়িকার নাম কি? আমার নাম তানিমা জান্নাত আরহা। কি হলো, খুলছো না যে? রেডি আছো তুমি? ও আল্লাহ গো, বাবা মা শেষে কিনা একটা এরকম ছেলের সাথে বিয়ে দিল। কি ব্যাপার, কথা শুনতে পারো তুমি, নাকি আমি খুলে দেব? ও খুলে দিবে মানে? আমি একটু ভয় পেলাম কথাটা শুনে। হঠাৎ আসিফ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে আস্তে করে পিছুতে লাগলাম। হঠাৎ আসিফ আমার কানের কাছে গিয়ে বলল, মন মানুষের সাথে এতটা ছোট রাখলে কি হয়? আমি কিন্তু ঘুমটা খোলার কথা বলেছি। এরকম লম্বা ঘুমটা দিয়ে বসে নিলে কি চলে? আমি আমার বউকে দেখবো কি করে? আর রেডি আছো মানে
আজ আমাদের নতুন জীবনের প্রথম রাত। 2 রাকাত নফল নামাজ দিয়ে শুরু করার কথা বলেছি। এই বলে আসিফ আস্তে করে সরে আসলো। হায় হায়, কি বলে এই ছেলে! ইস, কি লজ্জাটাই না দিল। আর আমি কিনা অন্য কিছু ভেবে বসে আছি। ও আল্লাহ, আমার উঠায় নাও। কি ব্যাপার, হলো নাকি ওয়াশরুমে ঘুমিয়ে পড়েছো? আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। আসিফ মনে মনে অনেক খুশি। আমার অনেক ইচ্ছা ছিল বাসর রাতে বউকে এরকম দোটানায় ফেলবো। যাক, ইচ্ছেটা পূরণ হয়েছে। ইস, কি লজ্জা রেখে দিলাম মেয়েটাকে। খুব লজ্জা বোধ হয় পেয়েছে মেয়েটা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মিস্টার আসিফ দরজার সামনে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে আমার দিকে। ইস, মনে হয় আমি ভিন্ন গ্রহের এলিয়েন, ভুল করে পৃথিবীতে এসে পড়েছি। আর তিনি তা অবাক চোখে দেখছেন। এখন আমার যেন কেমন বিরক্ত লাগছে। আর লাগারই কথা, কাউকে কেউ এভাবে চেয়ে থাকলে বিরক্ত তো লাগবেই। না, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। প্রচুর খিদেও পেয়েছে। এখন যদি বলি খাওয়ার কথা, তাহলে বলবে বউ আবার রাক্ষস নাকি। না থাক, বলবো না। তবে এখান থেকেও সত্যি তো হবে, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে। তাই একটু গলা ছেড়ে জোরে কেসে উঠলাম। দেখে ওনার ধ্যান ভেঙেছে, একটু সরে দাঁড়ালো। আমিও বিছানায় গিয়ে বসলাম। এখনো দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, এভাবে চেয়ে আছে আমার দিকে। উফ, এই কোন মুছিপতে বললাম। ও হ্যাঁ, আপনি অজু করে এসেছেন? উফ, এতক্ষণে বুঝি ওনার ভাবনার মগ্ন ভাঙলো। আচ্ছা চলুন তাহলে। তারপর দুজনে নামাজে দাঁড়ালাম। আজ আমাদের নতুন জীবনের প্রথম রাত। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চেয়ে নেই। তারপর নামাজ পড়লাম। আমি গিয়ে বিছানায় বসলাম। আর উনি আমার বর মিস্টার আসিফ হাতে ফোন নিয়ে বেলকনিতে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বিছানায় বসলো আমার পাশে একদম। খুব অস্বস্তি লাগছে, নিঃশ্বাসটা ঘন ঘন ছাড়ছে, খুব ভয়ও করছে। এখন কি তার পুরুষত্ব ফেলবে? না, ভাবতে পারছি। মাথা ভন ভন করছে। হঠাৎ ওনার ফোন বেজে উঠল। হ্যাঁ সানি বল। ও প্রান্ত থেকে কি বললো শোনা গেল না। কি বাসনি কেন? ডাক্তারের দোকান খোলা নেই? ও আল্লাহ, তাহলে আজ রাত চলবো কি করে? ও আল্লাহ, কি বলে এইসব? ডাক্তারের দোকান, তারপর রাত চালানো? তার মানে আমার ধারণাই ঠিক, তার পুরুষত্ব ফেলবে। না, আমাকে কেউ প্রস্তুত থাকতে হবে যে আমার উপরে ওনার হক আছে। যদিও আমি মন থেকে মানিনি, তবুও কিছু করার নাই। এটা ওনার অধিকার, লাইসেন্স করা আছে। এখন চাইলেও বাধা দিতে পারবো না। নীরবে সব সহ্য করতে হবে। ও আচ্ছা, শুনছো, শুয়ে পড়ো। আজ বোধহয় তুমি খুব টায়ার্ড। গাড়িতে তো দেখলাম একদম ঘুমে নুয়ে পড়ছিলে, তাই এখন ঘুমিয়ে পড়ো। জানি জানি, এখন ভালো রূপ দেখাবে, আর কিছুক্ষণ পরে তার আসল রূপ দেখাবে। বেরিয়ে আসবে ভেতরে থাকা শয়তানটা। থাক, আমিও না হয় অপেক্ষা করি। তাই শুয়ে পড়লাম। উনি মিস্টার আসিফ আমার পাশে শুয়ে পড়লো। তবে কিছুটা দূরত্ব নেই। ঘুম আসছে না, ক্ষুধা চালায়। পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। বোধহয় প্রতিযোগিতা নিয়েছে পেটের ভেতর। ক্ষুধা থাকলে ঘুম কি আসে আর সহজে? তবুও তো ঘুমানোর চেষ্টা করছি। তবে মিস্টার বজ্জাতটা কি ঘুমিয়ে পড়ছে? হয়তো পড়ছে। তবে শিওর হওয়ার জন্য একটু দেখলাম। না, সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। সারা শব্দ পাচ্ছি না। বাহ, একটু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লো। না, আমাকেও ঘুমাতে হবে। চোখ দুটো বুঝে ফেললাম। আস্তে আস্তে ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভাঙলো শরীরে কারো হাত পড়ায়। সে দেখে মিস্টার আসিফ। ধুরমুড়িয়ে উঠলাম। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ওনার হাতে একটা প্লেট, তাতে আবার খাবার রাখা। কি ব্যাপার, এত ঘুম হারানির? একটু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লে? কখন থেকে রাখছে, ওটা নামই নেই। নাও, খেয়ে নাও। কি বলছে ছেলেটা? তাহলে আমার ধারণাটা ভুল? আবারও কি তাকে ভুল ভাবলাম? ইস, আবারও লজ্জা লাগছে। তবে এবার মিস্টার আসিফ 1 নাম্বারের বজ্জাতটা বুঝতে পারবে না আমি যে লজ্জা পেয়েছি। মহারানী, আমাকে আর গালি দিতে হবে না। খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন। ইস রে, আবারও লজ্জা পেলাম। তবে বজ্জাতটা কি মনের কথা জানতে পারে? আমি যে তাকে গালি দিলাম সেটা কিভাবে জানলো? এই যে ভাবনেওয়ালি, আর ভাবতে হবে না। কিভাবে জানলাম তুমি গালি দিলে যে? এবার হা করো, আমি খাইয়ে দিই। চেয়ে দেখি মুখের সামনে লোকমা ধরে আছে। হা করবো নাকি এটা নিয়ে দ্বিধায় পড়লাম। তবে হা করলাম। খুব ক্ষুধা লেগেছে যে। এত ভাবলে চলবে না, খাওয়া দরকার। আসিফ আমাকে খাইয়ে দিচ্ছে এক মনে, কোনো সারা শব্দ করছে না।
ইস, ছেলেটাকে না আরো কত খারাপ ভাবলাম। এতটা খারাপ ভেবেছি যে কিসের সাথে তুলনা করে বসলাম। এখন নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। হঠাৎ চোখ থেকে টপ করে এক ফোঁটা নোনা জল পড়ে গেল। ছেলেটা আমার দিকে মায়া নিয়ে তাকিয়ে আছে। আমি আর দেরি না করে ধুলমুড়িয়ে জড়িয়ে ধরলাম। চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে, আর যেন নোনা জলগুলোও কেমন বাধা মানছে না। আমি বুঝতে পারলাম না তাকে এভাবে হঠাৎ জড়িয়ে ধরলাম কেন। হয়তো এক মুঠো স্থান পেয়েছি তাই। এ পাগলি, কাঁদে কেন? পাগলি একটা। নাও, এবার খাবারটা শেষ করে আমাকে উদ্ধার করো। আমিও বচ্চাটার ঘাড়ে মাথা দিয়ে খেতে থাকলাম। সারা জীবন যেন এভাবে মিস্টার বচ্চাটাকে চালাতে পারি। হঠাৎ আমার হাসি উধাও হয়ে গেল, মুখে প্রচুর ঝাল লাগছে। চেয়ে দেখি মিস্টার আসিফ 1 নম্বরের বচ্চাত 32 বাটি দাঁত বের করে হাসছে, আর এদিকে আমার ঝালে মরি মরি অবস্থা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর মিস্টার আসিফ হেসেই যাচ্ছে। হঠাৎ চোখের সামনে একজোড়া গোলাপি আপেল নড়ছে, আর কিছু না ভেবে ঠোঁট ডুবিয়ে দিলাম। তারপর আর কিছুর দিকে খেয়াল নেই। ঝাল আস্তে আস্তে কমতে থাকলো। ঠোঁট উঠিয়ে দেখি এ তো আপেল নয়, মিস্টারের ঠোঁট। হাই আল্লাহ, এ কি করলাম? ঝালের জন্য আপেল ভেবে তখন তো ঝালে মরছিলাম, এখনো লজ্জাই মরি মরি। এখন মুখ দেখবো? এখন মুখ দেখাবো কি করে মিস্টার আসিফকে? এভাবে যদি মরিচ খাওয়ারে মিষ্টি পাওয়া যায় তাহলে তো আমি রোজ খাওয়াতে পারি। ইস, কি লজ্জা, কি লজ্জা! আবারও যে লজ্জাই পেলাম। এতটা ঝালঝা লেগেছিল বুঝতেই পারিনি। আপেল ভেবে অন্য কিছু খেয়ে ফেলেছি। ইস, বচ্চাটার দিকে তাকাতেই পারছি না। সব দোষটা মিস্টার তারের। উনি যদি মরিচ না খাওয়াতো তো এমন হতো? এই যে ভাবনে অলি, আর ভাবতে হবে না, এবার খাওয়া শেষ করেন। মিস্টার বলে কি আমি নাকি ভাবনেওয়ালি? হ্যাঁ ভাবি তো, তবে সব ভাবনা তো তার জন্যই। যাক, আর ভাববো না, এবার খাওয়া শেষ করতে হবে। তারপর খাওয়া শেষ করলাম, তবে নিজের হাতে খাইনি। আমার রোমান্টিক বর নিজ হাতে খাইয়ে দিয়েছে। তারপর উনি থালা বাসন সব রাখতে গেল, আর আমি বসে রইলাম তার ফেরার অপেক্ষায়। কিছুক্ষণ পরে ফিরে এলো। শুনেছ, শুয়ে পড়ো। আজ সারাদিন খুব ধকল গেছে, তবে হ্যাঁ, কাল কিন্তু একদম ছাড় পাবে না। কাল বিড়াল খুব ভালো করে মারবো। এই বলে শুয়ে পড়লাম। মিস্টার কি বলে মিস্টার বিড়াল মারবে? আমিও শুয়ে পড়লাম তার পাশে, তবে মাঝখানে অনেকটা ডিফারেন্স। আজ তুলাই ভরপুর বালিশটা কেমন যেন শক্ত শক্ত লাগছে। মাথা রেখে কিছুতেই শান্তি পাচ্ছে না। কোথায় মাথা রাখলে আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানবী হব। ঘুম আসছে না, খুব ছটফট করছি। আজ এই রাতে একটা স্বপ্ন ছিল। মিস্টার কি ঘুমিয়ে পড়েছে? হয়তো পড়েছে, তবুও দেখার জন্য পিছু ঘুরে তাকাতেই আমি অবাক। মিস্টার আসিফ বসে আমার দিকে একধানে তাকিয়ে আছে। এভাবে বিছানায় এপাশ ওপাশ ছটফট করলে কি কারো ঘুম হবে? আমি মাথা নিচু করে আছি, কিছুই বলছি না। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমাকে কুলে নিয়ে বের হচ্ছে রুম থেকে। তারপর আস্তে আস্তে বাসার মেন দরজা খুলে বাসার বাহিরে এসে নামিয়ে দিল। আমি অবাক হয়ে চেয়ে আছি তার দিকে। এ কি করলো? বাসার বাহিরে নিয়ে এলো কেন? এই যে মিস, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি কালো পিচ ঢালা পথ চড়ে হাঁটবে? কোনটা? কি বলে হাঁটবো মানে? আরে আমারও তো স্বপ্ন ছিল বাসরাতে আমার উনির সাথে পথচরে হাঁটবো অজানা গন্তব্যে। তবে ভেবেছিলাম উনি কি রাজি হবে আমার সাথে হাঁটতে, নাকি তার পুরুষত্বের প্রমাণ দিবে। তবে ভাবনাটা পুরো ভুল ছিল। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে। এই কালো পিচঢালা পথ ধরে হেঁটে যাচ্ছি, দুজনে হাতে হাত ধরে। মাথার উপরে রয়েছে হলুদ সোডিয়াম, তার উপরে রয়েছে বিশাল আকাশ, আর আকাশে রয়েছে অগণিত তারা, আর সেই তারারা ঘিরে রয়েছে একটি মাত্র চাঁদকে, যে চাঁদের আলোয় রাতটা পুরো হলুদে মাখামাখি, চারপাশটা হালকা কুয়াশা মাখা। দূর অস্ত ঠিক দেখা যাচ্ছে না, তাতে কি হয়েছে? এক মানবী অজানা কারো কাঁধে মাথা রেখে এক মূল্যবান রাতে অজানা গন্তব্যে হেঁটে যাচ্ছে। মানুষটা কালো অজানা ছিল, তবে এখন নেই আর অচেনা, আর থাকলেও পরিচয় চাই না সে। শুধু এই মানবটার কাঁধে এভাবে হঠাৎ হঠাৎ মাথা রেখে হাঁটতে, আর সাক্ষী থাকবে চারপাশে প্রকৃতিরা, আর থাকবে এই বিশাল আকাশটা। এখন রাত প্রায় 2টা। মিস্টারের সাথে এখনো হেঁটেই চলেছি। আজ আর থামতে ইচ্ছে করছে না। অনেকটা ভরসা নিয়ে তার কাঁধে মাথা রেখেছি, এভাবে যেন প্রতি সময় কাঠটা আমার অনুকূলেই থাকে। চারপাশে প্রকৃতিরা একেবারে নিস্তব্ধ হয়ে নেই। চারপাশে ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। তবে এই শহরে জোনাকির আলো নেই, রয়েছে সোডিয়ামের আলো। আজ পথটা যেন পুরো ফাঁকা। আবারও ইচ্ছে করছে মিস্টারের
কাঁধে মাথা রেখে রাস্তার পাশে খানিকটা সময় বসে থাকতে। তবে কি অদ্ভুত বিষয়, ওনার দিকে তাকাতেই উনি বুঝে গেল আমার ইচ্ছাটা। কি ব্যাপার, ওনার কি জাদু আছে? চোখের ফাঁসায় পড়লেই বুঝে ফেলে। হয়তো আছে জাদু, তবে সেটা ভালোবাসা। কতটা ভালোবাসলে এই জাদু পাওয়া যায়? হ্যাঁ তাই তো, তবে সেটা মিস্টার আসিফ জানে। এখন রাত প্রায় শেষের দিকে, আধার কেটে আলো চলে আসবে কিছুক্ষণ পর, তাই চললাম দুজনে বাসার দিকে। নতুন বউ, লোকে কি বলবে এভাবে বাইরে থাকলে? দূরত্ব চললাম বাসায়, চলেও এলাম, তারপর শুয়ে পড়লাম। সাথে মিস্টার রোমান্টিকের ডিব্বাটাও। চোখ দুটো ঘুমে লেগে আসছে, ঘুমিয়ে পড়লাম, তবে বালিশে মাথা রেখে না, মিস্টারের বুকে। এখন যেন পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছে। ঘুমিয়ে পড়েছে, তাই আমিও ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম এবং ঘুমিয়ে পড়লাম খুব শীঘ্রই। ঘুম ভাঙলো দরজার ঠোকায়। কে যেন দরজাটা ঠোকা দিচ্ছে। কে বলতে শাশুড়ি হবে, কারণ বিয়েটা পারিবারিকভাবে হলেও আত্মীয় স্বজন বেশি দাওয়াত দেয়নি। আশেপাশের কয়েকজন মিলে, আর তারা রাতে বাসায় চলে গেছে। ফোনের স্ক্রিনে চেয়ে দেখে সকাল 8টা বাজে। ও আল্লাহ, নতুন বউ সকাল 8টা বাজে উঠলে তো লোকে কি বলবে? তাড়াহুড়া করে দরজা খুলে দেখে শাশুড়ি দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তা এত বেলা পর্যন্ত ঘুমালে চলবে? আসলে মা, সারা রাত আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরলে তো এমনই হবে। আমি মাথা নিচু করে আছি। ইস, কি লজ্জা পেলাম। তবে মা কি করে জানলো আমরা বাইরে গিয়েছিলাম? ইস, আর লজ্জা পেতে হবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গাধাটাকে নিয়ে খেতে আয়। আমি নাস্তা তৈরি করেছি, তাড়াতাড়ি আয়। এই বলে মা চলে গেল। আমিও ওনাকে তুলে ফ্রেশ হয়ে দুজনে নাস্তা খেতে গেলাম। তারপর নাস্তা করলাম 5 জন মিলে। 5 জন বলতে বাবা মা আর সুমাইয়া সহ আমি আর মিস্টার আসিফ। মিস্টার আসিফ চলে গেল রুমে, আর আমি চললাম কিচেনে, কারণ মা আমাকে রান্না শেখাবেন। মা আমাকে দেখিয়ে দিচ্ছেন এটা ওটা, আর আমি রাঁধছি। তারপর মা দেখিয়ে দিয়ে চলে গেল। আমি একা একা রাঁধছি। খুব ইচ্ছে করছে এই মুহূর্তে উনি এসে পেছন থেকে জড়িয়ে ধরে থাক, তবে সেই ইচ্ছেটা জলদি পূরণ হয়ে গেল। উনি আমার বর মিস্টার আসিফ এর সময় পেছন থেকে জড়িয়ে ধরল। হয়তো এখন ভালোবাসাটা পূর্ণতা পেল। আমার ইচ্ছেগুলো যেন খুব জলদি পূরণ হয়ে যায়। মিস্টার আমায় জড়িয়ে ধরে আছে আর আমি রাঁধছি, আর উনি দেখছে। হঠাৎ পিছু থেকে কারো আওয়াজ। বাড়িতে আর কাজের লোক রাখার কি দরকার? রান্না করার জন্য তো দুজন আছেই। কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখি মা। আমি লজ্জায় মাথা নিচু করে আছি, আর উনি মিস্টার মাথা চুলকাতে চুলকাতে কিচেন থেকে চলে গেল। আর এদিকে আমার লজ্জায় যায় অবস্থা। বাহ, এত লজ্জা আমার পাগলিটার। এত লজ্জা কোথায় রাখিস? মা। আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না। কাঁধে মাথা রাখলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। এই একদিনে কেউ একটা মানুষকে কতটা আপন করে নিতে পারে তা আমার জানা নেই, তবে আমি বলবো মানুষ চিনতে বেশি সময় লাগে না। অল্প একটু ভালোবাসার ছোঁয়া পেলেই হয়। একটা মেয়ের তখন একাকিত্ব মনে হয় যখন নতুন বিয়ে হয়, তখন তার খুব বাবা মায়ের কথা মনে পড়ে। তবে তা আমার হচ্ছে না। কখনো ভাবিনি এইরকম একটা ফ্যামিলি পাবো। আজ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। বাড়ির সবাই যেন ভালোবাসার ডিব্বা। এত অল্প সময়ে কাছের কেউ হয়ে যাবে ভাবতেই পারিনি। শাশুড়ি মা একেবারে নিজের মেয়ে ভাবে। এখন দুপুরে লাঞ্চ করতে বসছি সবাই, শুধু মিস্টার বচ্চারটা নেই। বাইরে বলে গেছে একটু কাছে, আমাকেও বলে যায়নি। আর বলবেই বা কি করে? আমি তো কিচেনে ছিলাম। তখন যে লজ্জা পেয়েছে সে বোধহয় আসেনি। সবাই এটা ওটা গল্প করছে, অথচ আমি চুপ করে আছি, কারণ খুব লজ্জা লাগছে যে মানুষগুলো কত রোমান্টিক, হাসাহাসি, ছেলেও ভালোবাসায় ভরপুর। আমি শুধু তাদের মুখ পানে চেয়ে আছি। কিরে, তুই না খেয়ে এরকম চেয়ে আছিস কেন? মা, ভাবি বোধহয় কাউকে মিস করছে। এই বলে সকলে হেসে উঠলো, আর এইদিকে আমি মাথা নিচু করে আছি লজ্জায়। ইস, মানুষগুলো খুব বাজে, বারবার শুধু লজ্জা দেয়। লজ্জায় আমার যায় অবস্থা। আর এদিকে ওরা হেসে গুলুমুলু। এরই মাঝে কোথা থেকে মিস্টার আসিফ এলো। কি ব্যাপার, এত হাসাহাসি কেন? তো আবার আমাকে ছাড়া? ভাইয়া, হাসাহাসির কারণটা তো তুই নিজেই। আমি নিজেই মানে? তুই নিজেরই তোর বউয়ের থেকে শুনে নিস। যা, আমার শোনা লাগবে না। এক কাজ কর, এই ফাইলগুলো রেখে আয় রুমে। আমি রেখে আসবো মানে? আমি কি তোর চাকর?
ওহে, তাই তো, তুই তো আমাদের চাকর না, তুই হলে আমাদের চাকরানি। কথাটা শুনে সবাই হেসে উঠল, আর সুমাইয়া রাগে ফুঁসতে লাগলো, এই বুঝি ভাই বোনের কাণ্ড। আমারই হাসি পায় তাদের কাণ্ড কীর্তি দেখে। তারপর সবাই খেতে থাকলাম। মিস্টার বারবার আমার দিকে দেখছে আর মাঝে মাঝে চোখ টিপে দিচ্ছে। মাংস খাওয়ার ঝোল, তবে তার চোখ দুটো কেমন যেন মায়া আছে। এ মায়া যেন আমার বহুদিনের চেনা। এ চোখ জোড়া যেন কোথায় একরঙা ভালোবাসা ছেয়ে দিয়েছে। আসিফ শোন, তুই বরং বৌমাকে নিয়ে বিকেলে কোথাও থেকে ঘুরে আয়। তোদের বিয়েটা তো আর এত ধুমধাম করে দিতে পারিনি, হঠাৎ করে সব, তাই তুই এ কাজ কর। তাই কর, এতে হয়তো বাবা মার জন্য বিষ্ণুতা থাকবে না, বৌমার মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই খাওয়া শেষ করলাম, একে একে সবাই চলে গেল রুমে। আমি থালা বাসন ধুতে গেলাম, যদিও মা যেতে দিতে চাননি, তবুও জোর করে গেলাম। তারপর সব গুছিয়ে গেলাম রুমে। এখন পর্যন্ত বিকেল, সূর্যের আলো রয়েছে, তবুও তার তেজ কম। বসে আছি বাইকের উপরে, আর মিস্টার রোমান্টিকের ডিব্বা বাইক চালাচ্ছে। জানি না কোথায় নিয়ে যাচ্ছে, তবে আমার খুব ভালো লাগছে বসে থাকতে। এই প্রথম কোনো ছেলে মানুষের বাইকে চললাম। ছেলে বলতে আমারই বর, মিস্টার বজ্জাতের হাড্ডি। বজ্জাতটা মাঝে মাঝে ব্রেক কষছে আর মুসকি মুসকি হাসছে। শালা বজ্জাতের হাড্ডি, এত শখ শরীরের সাথে লাগানো। বাসায় গিয়ে নেই, তারপরে দেখবো কত ধানে কত চাল। তারপর মিস্টার একটা পার্কের সামনে বাইক থামালো, তারপর দুজনে পার্কের ভেতরে ঢুকলাম। খুব পাশাপাশি হারছি দুজনে। আমি আকাশি রঙের শাড়ি পরেছি, আর মিস্টার হ্যাংলাটা নীল পাঞ্জাবি পরেছে। খুব সুন্দর লাগছে তাকে, ফর্সা মুখ, মাথা ভর্তি চুল, ঠোঁটের নিচে কটা দাড়ি। চাপ দাড়ি না থাকলেও এ দাড়িতে তাকে বেশ লাগছে। হুট করে কোনো মেয়ে মন কেড়ে নিতে পারে, তবে পাঞ্জাবিতে বেশ লাগলেও আমার জানি কেমন লাগছে, যেন অনেক দিনের খুব চেনা। সেই চোখ, সেই পোশাক যেন তাকে আরো কাছে টানছে। কেন এত মায়া তার চোখে, এত মায়া যে খুব কাছে টানে। পার্কের সবুজ ঘাসের উপরে হাসছি দুজনে। আশেপাশে অনেক কাপলও আছে আমাদের মতো, যারা প্রিয়জনের হাতে হাত রেখে হাসছে। তবে আমার বর মিস্টার হ্যাংলাটা পাশে হাঁটলেও হাত ধরেনি। কয়েকবার আঙুলের সাথে আঙুল স্পর্শ হয়েছে। বুঝতে পারছে মিস্টার হাত ধরতে চাচ্ছে, তবে সাহস করতে পারছে না। কিন্তু নিজের বউয়ের হাত ধরবে, এতে সাহস সঞ্চয়ের কি আছে? শালা হ্যাংলা, খুব তো রোমান্টিকতা, শুধু বইয়ের হাতটা ধরতে পারে না। ইচ্ছে করছে আমিই ধরি। মিস্টার আফ্রিকার কালো হনুমান না, কালো হনুমান হতে যাবে কেন? দেখতে তো অনেক ফর্সা, সাদা হনুমান। কিন্তু হনুমান আবার সাদা হয় নাকি? আর হাত ধরবে না তা ঠিক বুঝতে পারছি, তাই আমি হুট করে তার হাত ধরলাম। মিস্টার আমার দিকে একবার দেখলো, তারপর মুস্কি হেসে হাঁটা শুরু করলো। দুজনে পার্কটার চারপাশে ঘুরছি, তবে হাতে হাত রেখে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে, আরে আপনি আসিফ আহমেদ না? জি, তবে আপনি কে? আমি আপনার অনেক বড় ফ্রেন্ড ফলোয়ার। মানে ঠিক বুঝলাম না। বুঝিয়ে বললে তো বুঝবেন মিস্টার। মেয়েটির ভাগভঙ্গি দেখে আমার সারা শরীর জ্বলছে। শাকচুন্নি, খচ্চুন্নি, আমার বরের সাথে কেমন রহস্যময় ভাবে কথা বলছে। তো বুঝিয়ে বলুন। মিস্টার, আমি আপনার গল্প পাঠিকা। আপনার প্রত্যেকটা গল্পই আমি পড়েছি, তবে কখনো ভাবিনি আপনার সাথে আমার দেখা হবে, তাও আবার শহরে। তো পাঠিকা, জানেন তো পৃথিবীটা গোল, এখানে একজন আরেকজনের সাথে দেখা হওয়াটাই স্বাভাবিক। তা ঠিক, তবে আপনার মতো একজন লেখকের সাথে দেখা হবে এটা কখনো ভাবিনি। শালা মিস্টার বজ্জাত, মেয়েটার সাথে কি হেসে হেসে কথা বলছে? ইচ্ছে করছে, থাক কমো না। তবে হ্যাংলাটা গল্প লিখে কই আগে জানতাম না তো। বইমেলায় কি তার বই প্রকাশ হয়েছে? হতেও পারে, মেয়েটি তো বলছে তার গল্প পড়ে। যদি প্রকাশ হয়ে থাকে তো বাসায় তার গল্পের বই নিশ্চয়ই থাকবে। বাসায় গিয়ে আমিও পড়বো তাহলে। না, সত্যি মাথায় কিচ্ছু ঢুকছে না। বাসায় গিয়ে আগে তার গল্পের বই খুঁজতে হবে, তাহলে হয়তো এই রহস্য ধরতে পারবো। তারপর আরো অনেক কথা বললো তারা। আমি শুধু মাঝে মাঝে একটু একটু মুচকে হাসলাম। তবে এখন আর তাদের কথা বলা দেখে জ্বলছে না, বরং ভালোই লাগছে। মেয়েটিকে বেশ ভালো লাগছে। কথার ছলটাও বেশ গুছানো আর হাসানো টাইপের, খুব সহজেই কারো মন ভালো করে দিতে পারে। ও হ্যাঁ, মেয়েটির নাম কিন্তু সুপ্তি। নামের সাথে বেশ মিল আছে। এখন প্রায় সন্ধ্যা, আধার নেমে আসলেও চারপাশটা লাইটের আলোয় ভরপুর।
বাইকের উপরে বসে আছি। আমার বর মিস্টার আসিফকে জড়িয়ে ধরে এখন বারবার ব্রেক কষতে হচ্ছে তার। আসার সময় তো ইচ্ছে করে ব্রেক মেরেছে, এখন জ্যামের কারণে ঘন্টাখানেক লাগবে বাসায় যেতে। মুখে কিছুটা বিরক্তির ছাপ তার লুকিং গ্লাসের মাধ্যমেই দেখতে পাচ্ছি। এখন ভালো লাগছে তার ব্রেক মারাতে। প্রতিবার ব্রেক মারাতে আমি তার পিঠের সাথে ধাক্কা খাই, যদিও নিজের ইচ্ছাতে। ইস, তখন না চান্দু খুব শরীরের সাথে লাগাতে চাইছিলে, এবার না হয় আমি ওই লাগাই। তারপর জ্যাম ছাড়িয়ে বাসায় এলাম, তবে মিস্টার আসিফ আসেনি। আমায় গেটের সামনে নামিয়ে দিয়ে তিনি কোথায় যেন গেল, বললো একটু জরুরি কাজ আছে। আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ গল্পের কথা মনে পড়ে যায়, তাই তাড়াতাড়ি উঠে বুক সেলফে খুঁজতে লাগলাম। ওনার একটা বুক সেলফ আছে, সেখানে অনেক গল্পের বই আছে, আর সবচেয়ে বেশি বই দেখলাম হুমায়ুন আহমেদ স্যারের। নিশ্চয়ই মিস্টার হ্যাংলাটাও হুমায়ুন প্রেমী। এত এত বইয়ের মাঝে পেলাম না, হঠাৎ চোখ যায় একটা ডায়েরির উপর। দেখেই বোঝা যাচ্ছে এটা ডায়েরি, তবে ডায়েরির নামটা বেশ অদ্ভুত, কাঁচা পাতা। বেশ রহস্যকর নামটা। অন্যের ডায়েরি পড়া নিষেধ, তবু আমি ডায়েরিটা খুললাম। প্রথম পেজে 2018 সাল। আজ প্রথম ডায়েরি লিখতেছি, আগে কখনো এতে অভ্যস্ত নেই। ডায়েরিটা আমার এক কাছের বন্ধু অনেক দিন আগে গিফট করেছিল, এতদিন লেখা হয়নি, তবে আজ লিখছি একটি অদ্ভুত ঘটনা। রাজশাহী গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের অর্থাৎ রাব্বির বিয়েতে। ভালোই চলছিল বিয়ে বাড়িতে, খুব আনন্দের মাঝে ছিলাম, কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। একটা মেয়েকে দেখে, হলুদ শাড়ি, মাথায় কদম ফুলের মালা, চোখে গাঢ় করে কাজল দেয়া, ঠোঁটগুলো গোলাপি লিপস্টিক দেয়া যেন গোলাপের পাপড়ি, মুখে প্রচুর মায়া। বিয়ে বাড়িতে এই এক পিসি যে কিনা আটা ময়দা ছাড়া, এতটা মায়া যে আমি সে বাঁধনে আটকে গিয়েছি। আর এতটা ঘরের মাঝে ছিলাম যে তাকে এত মানুষের সামনে প্রপোজ করে বসি। মেয়েটি অবাক হয়ে চেয়ে রয় আমার দিকে। হঠাৎ আমার ঘোর কাটতেই বুঝতে পারি কি করতে যাচ্ছিলাম আমি। আশেপাশের মানুষগুলো অবাক হয়ে চেয়ে রয় আমাদের দিকে। আমি ভীষণ লজ্জা পাই, এতটাই লজ্জা পাই যে ব্যাগ ট্যাগ রেখে বিয়ে বাড়ি ছেড়ে সোজা গাড়ি করে ঢাকায় চলে আসি। আমার জন্য বোধহয় মেয়েটিও ভীষণ লজ্জা পায়, তবে ভালো যখন বেশি এত সহজে তো হারিয়ে যেতে দেব না। তাই তো রাব্বির মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি তার নাম আরহা, আর সেও এসছে তার কাজিনের বিয়েতে, থাকে ঢাকায়, একই শহরে থাকি দুজনে। রাব্বির কাছ থেকে তার ঠিকানা নিয়ে তার কাছে যাই, তবে আড়াল থেকে দেখতাম, কখনো সামনে যাইনি। আমি 2018 সাল থেকে ফেসবুকে গল্প লিখতাম, খুব একটা ভালো হতো না তা ঠিক বুঝতে পারতাম, তবুও লিখতাম। ভালো লাগেছে আমার। তাই নায়িকার নাম ছিল ভিন্ন ভিন্ন, তবে যখন আরহা আমার জীবনে আসে তখন থেকে আমার প্রতিটা গল্পের নায়িকার নাম দিতাম আরহা। 2020 সাল, আজ আমি অনেক খুশি, কারণ আজ আরহার সাথে আমার বিয়ে। অনেক কষ্টের পরে সফলতা। আমি আড়াল থেকে তাকে রোজ দেখতাম। অবস্থানটা বেশ দূরে না থাকায়, তবে সামনে গিয়ে ভালোবাসি কথাটি আর বলিনি। পড়াশোনা শেষ করে ভালো একটা কোম্পানিতে জব পাই, আর তাই তো সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দেই, আর তারাও রাজি হয়ে যায়। তবে আমি আরহাকে আড়াল থেকে খুব দেখে বুঝেছি এই বিয়েতে সে খুব বিরক্ত। থাক না, একটু অসচ্ছল ভালোবাসা পূরণ করে দেব না হয়। আমি 8 নাম্বার পেজ উল্টালাম। আজ আমাদের বাসর রাত। বাসরে ঢুকে মেয়েটিকে ভীষণ লজ্জা দিয়েছি। ইস, কি লজ্জা রেটে পেয়েছে। তার ওই লজ্জা মাখা মুখ দেখে আমি আবার তার প্রেমে পড়ে গেছি, ঠিক প্রথমবারের মতো। আমি 9 নাম্বার পেজ উল্টিয়ে দেখে শূন্য পাতা। একে একে পরবর্তী পেজ উল্টিয়ে দেখি শূন্য পাতায় আর কিছু লেখা নেই ডায়েরিতে। তবে আমার এখন ভীষণ ভালো লাগছে, যাকে মনে মনে একটু ভালোবেসেছিলাম সে মানুষটা আজ আমার জীবন সঙ্গী। মিস্টার হ্যাংলাটা কতটা রোমান্টিক। ইস, আমাকে কিভাবে নিজের করে নিল ভাবতে একরাশ ভালো লাগা ছিয়ে যায় হৃদয়ে। হঠাৎ একটা রং নাম্বার থেকে ফোন আসছে। ধরবো না দুটা নাই পড়তেই ধরেই ফেললাম, কিন্তু পরক্ষণেই ওপাশ থেকে যা বললো তা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি ছুটে চললাম হাসপাতালের দিকে, কারণ আসিফ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এই পাগলি, কাঁদে কেন? আরে কিছু হয়নি তো, সামান্য হাতে আর পায়ে একটু ব্যথা পেয়েছি। এই দেখো, আমি সম্পূর্ণ সুস্থ। প্লিজ কাঁদে না, মানুষ কি বলবে বলো? তবে কে শোনে কার কথা? পাগলিটা একটা গাড়ি কেঁদেই চলেছে। আমি জানি তার এই কান্নাটা অনেক ভালোবাসার বহিঃপ্রকাশ করে, যা একটা সম্পর্ককে আরো মজবুত করে। ছেড়ে যাওয়ার সম্পর্কটা কম থাকে। পাগলিটাকে বুকের মাঝে শক্ত করে ধরে নিলাম, এভাবেই যেন সারা জীবন ধরে রাখতে পারি। তার জন্য দোয়া করবেন, কেমন?